ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা আলোচনা করব প্যারেনথেটিক্যাল ফ্রেজ বা এক্সপ্রেশন নিয়ে। যদি একাধিক শব্দ থাকে তবে শব্দগুচ্ছ অর্থাৎ ফ্রেজ, যদি একটি শব্দ থাকে সেক্ষেত্রে আমরা এক্সপ্রেশন ধরে নেব। প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বা প্যারেনথেটিক্যাল ফ্রেজের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো তার মধ্যে একটা একটা করে একটু বলে দিচ্ছি। এ সাইড রিমার্ক, এই ফ্রেজটা একটা পার্শ্ব মন্তব্য অর্থাৎ অতিরিক্ত একটা মন্তব্য করে। অ্যান ইন্টারাপশন, এই অতিরিক্ত মন্তব্য যেহেতু করে সেই জন্য বাক্যের মধ্যে একটা বিঘ্ন ঘটায়। অ্যাডস ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত রিমার্ক করে, এর ফলে কি হয় যে কিছু একটু তথ্য তোমার বাক্যে যোগ করে দেয়। এবার প্যারেনথেটিক্যাল ফ্রেজ বা এক্সপ্রেশনকে তোমরা চিনবে কি করে? বাক্যের মধ্যে দেখবে এই শব্দগুচ্ছ বা শব্দটিকে কমা দিয়ে আবদ্ধ করা রয়েছে বা ব্র্যাকেটস দিয়ে আবদ্ধ করা রয়েছে, বা সেই ফ্রেজ বা এক্সপ্রেশনের দুপাশে ড্যাশ রয়েছে। এটাই এই ফ্রেজ বা এক্সপ্রেশন চেনার মূল উপায়। চলো আমরা মূল আলোচনায় এসে বিস্তারিত জানি। প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বা ফ্রেজ। প্যারেনথেটিক্যাল কথার অর্থ হচ্ছে বন্ধনীতে, কমাতে বা ড্যাশ দ্বারা আবদ্ধ। সেটা কোনো শব্দ হতে পারে, শব্দগুচ্ছও হতে পারে। তো এই প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশনের যে ব্যাখ্যা সেটা হচ্ছে এটা মূলত একটি সাইড রিমার্ক, অতিরিক্ত একটা মন্তব্য। আর এটাকে চেনার উপায় হচ্ছে এই এক্সপ্রেশন বা ফ্রেজ কমা দিয়ে, ব্র্যাকেট দিয়ে বা দুপাশে দুটো ড্যাশ দিয়ে আবদ্ধ করা থাকে। আমরা প্রথমে এর একটু সংজ্ঞাটা জেনে নিই। পয়েন্ট 1, কোনো সেন্টেন্সে বাড়তি তথ্য দিতে কোনো এক্সপ্রেশন বলতে এখানে একটি শব্দকে আমরা এক্সপ্রেশন বলছি, বা ফ্রেজ, এবং শব্দগুচ্ছকে, একাধিক শব্দকে আমরা ফ্রেজ বলছি। ফ্রেজের ব্যবহারকে প্যারেনথেটিক্যাল ফ্রেজ বা এক্সপ্রেশন বলে। একটা বাক্যের মধ্যে একটা শব্দগুচ্ছ ঢুকিয়ে দেওয়া হলো বা একটা শব্দ ঢুকিয়ে দেওয়া হলো অতিরিক্ত তথ্য দিতে, যদিও সেই তথ্যের প্রয়োজন আছে কি না সেটা অন্য কথা। বেশিরভাগ ক্ষেত্রে সেই তথ্যের প্রয়োজন নেই, কিন্তু তবুও অতিরিক্ত তথ্য দিতে একটা বাক্যের মধ্যে কোনো অন্য একটি শব্দ বা কিছু শব্দ বসিয়ে দেওয়া হয় কমা দিয়ে, ব্র্যাকেট দিয়ে বা ড্যাশের মাঝে। তো সেটা কি বলে? প্যারেনথেটিক্যাল ফ্রেজ বা এক্সপ্রেশন। এই ফ্রেজ না থাকলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি যদি এই ফ্রেজটাকে বা এক্সপ্রেশনটাকে তুলে দাও, এই প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশনকে বা ফ্রেজকে, তাতেও কিন্তু বাক্যের যে মূল অর্থ সেটা একই রকম থেকে যায়। যদিও ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই এক্সপ্রেশন বা ফ্রেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রটা ছাড়া। অনেক ক্ষেত্রেই এই এক্সপ্রেশন বা ফ্রেজ বাক্যের মূলধারাকে বিঘ্নিত করে। অনেক ক্ষেত্রে বলতে প্রায় সমস্ত ক্ষেত্রেই, কিছু ব্যতিক্রম ছাড়া। যেহেতু একটা মূল বাক্যের মাঝে অপ্রয়োজনীয় কোনো তথ্য অর্থাৎ শব্দগুচ্ছ বা শব্দকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য বাক্যের বা সেন্টেন্সের যে ফ্লো সেটা ব্রেক করে, সেন্টেন্সের বাক্যের যে ধারা সেটাকে বাধাপ্রাপ্ত করে। কারণ মাঝখানে একটা বাক্যের মাঝে যদি কমা দিয়ে কিছু ঢুকিয়ে দেওয়া হয় বা ব্র্যাকেট দিয়ে যদি কিছু ঢুকিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে বাক্যের যে মূল ধারা সেটা বিঘ্নিত হয়। এটা আমরা বুঝতে পারলাম প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বা প্যারেনথেটিক্যাল ফ্রেজ। তো এই ফ্রেজ বা এক্সপ্রেশনকে চেনার যে উপায় ইতিমধ্যে একবার বলেছি, আরও একবার বলে দিচ্ছি। পয়েন্ট 2তে দেখো, এই ফ্রেজ বা এক্সপ্রেশন, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, এক্সপ্রেশন কোনো নির্দিষ্ট শব্দ, সহজেই চেনা যায়। কারণ সামান্য পজ মানে একটু থামার জন্য, এই এক্সপ্রেশনটা প্রকাশ করার আগে এবং পরে একটু থামতে হয়। যদি সামান্য তোমার থামতে হয়, পজ দিতে হয়, তবে ফ্রেজের বা এক্সপ্রেশনের, এখানে শুধু ফ্রেজ লিখেছি কিন্তু ফ্রেজ বা এক্সপ্রেশনের আগে ও পরে কমাজ হয়, অর্থাৎ আগে একটা কমা পরে একটা কমা, সামান্য একটু থামার জন্য। একটু বেশি পজ দিতে তোমাকে ব্র্যাকেটস দিতে হবে, অর্থাৎ তোমার যে শব্দগুচ্ছটা থাকবে সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আর সবচেয়ে বেশি পজ দিতে গেলে, এটা শেষে লিখেছি, ড্যাশেস, আগে এবং পরে ড্যাশেস দিতে হয় আরও বেশি পজ দেওয়ার জন্য। তো তোমরা বুঝতে পারলে, সামান্য পজ দিতে হলে, সামান্য একটু থামতে হলে
কমা দিয়ে সেই শব্দগুচ্ছকে রাখবে। তার থেকে বেশি থামতে হলে, থেমে যদি বলতে হয়, তো তখন তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখবে। আর অনেকটা থেমে যদি বলতে হয়, তো সেক্ষেত্রে তোমরা ড্যাশের ব্যবহার করবে। এবার কোথায় কমা দেবে, কোথায় ব্র্যাকেট দেবে, কোথায় ড্যাশ দেবে, সেটা নির্ভর করে সেই শব্দগুচ্ছের গুরুত্বের উপর। শব্দগুচ্ছের গুরুত্ব যদি বেশি থাকে তবে কমা দেবে, শব্দগুচ্ছের গুরুত্ব যদি একটু কম থাকে তবে ব্র্যাকেট দেবে, শব্দগুচ্ছের গুরুত্ব যদি আরও কম থাকে তবে ড্যাশ দেবে, তবে অনেকটা দাঁড়িয়ে তোমাকে বলতে হবে। তো এখানে আরেকটু বলে দিই, বাক্যের শুরুতে বা শেষে এই ফ্রেজ বা এক্সপ্রেশন থাকলে একটি কমা বা একটি ড্যাশ হয়। অর্থাৎ মনে করো বাক্যের শুরুতেই এই ফ্রেজটা রয়েছে, তো শুরুতে তো কমা দিয়ে শুরু করতে পারবে না, সেই ফ্রেজের পরে একটা কমা বসবে, অর্থাৎ সেক্ষেত্রে একটা কমা। আর ড্যাশ থাকলেও সেই ফ্রেজের পরে একটা ড্যাশ হবে, কিন্তু একটা ব্র্যাকেট এটা কখনোই হয় না। সেই জন্য যদি কোনো সময় খেয়াল করে দেখো যে এই শব্দগুচ্ছ বা শব্দ, এক্সপ্রেশন বা ফ্রেজ বাক্যের শুরুতে বা শেষে আছে, সেক্ষেত্রে তোমরা ড্যাশের ব্যবহার করবে না, সেক্ষেত্রে একটা কমা বা একটা সেক্ষেত্রে তোমরা ব্র্যাকেটের ব্যবহার করবে না, একটা কমা বা একটা ড্যাশ দেবে। আমরা এবার এক্সাম্পলে চলে আসছি। হি ইজ গোয়িং টু বাই এ ড্রেস, এ নিউ ব্র্যান্ড দিস টাইম উইথ হিজ ফ্রেন্ডস। এখানে দেখো মূল যে বাক্য যেটা, হি ইজ গোয়িং টু বাই এ ড্রেস উইথ হিজ ফ্রেন্ডস, সে একটি নতুন পোশাক কিনতে যাচ্ছে তার বন্ধুদের সাথে। তোমার মূল বাক্য ঠিক আছে, কিন্তু এবার দেখো আমি হাইলাইটেড পার্টটা, এটা একটা ফ্রেজ, বেশ কিছু শব্দ, এটা কিন্তু ক্লজ নয়। এই ক্লজ হলে একটা সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব থাকতো। এ নিউ ব্র্যান্ড দিস টাইম, এবার একটা নতুন ব্র্যান্ড কিনতে চলেছে সে, মানে অন্যান্যবার যে ব্র্যান্ড কেনে, যে কোম্পানির প্রোডাক্ট সে কেনে, এবার কিন্তু তার সেই কোম্পানির প্রোডাক্ট নয়। তো হি ইজ গোয়িং টু বাই এ ড্রেস, এ নিউ ব্র্যান্ড দিস টাইম, এবার একটা নতুন কোম্পানির, উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সাথে। তো এ নিউ ব্র্যান্ড দিস টাইম, এই যে একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ ঢুকিয়ে দেওয়া হলো, তো এর ফলে কি হচ্ছে, তোমার যে মূল বাক্য, তার যে ফ্লো, তার যে ধারা, সেটা কিন্তু বিঘ্নিত হলো। অর্থাৎ সে একটা ড্রেস কিনতে যাচ্ছে, পোশাক কিনতে যাচ্ছে তার বন্ধুদের সাথে, এর মাঝে ঢুকিয়ে দেওয়া হলো এবার একটা নতুন কোম্পানির কিনবে, এবার একটা নতুন কোম্পানির। তো এটা মাঝে ঢুকিয়ে দেওয়াতে নতুন তথ্য তুমি পেলে যে এবার যে সে ড্রেসটা কিনবে সেটা একটা অন্য কোম্পানির নতুন ব্র্যান্ডের কিনবে, কিন্তু এই নতুন তথ্য দিতে গিয়ে, একটা বেশি তথ্য দিতে গিয়ে তোমার বাক্যের ফ্লোটা নষ্ট হলো। তো এক্ষেত্রে আগে এবং পরে দেখো একটা করে কমা রয়েছে, এটা একটা নতুন তথ্য দিল, একটা সাইড রিমার্ক, এবং এই সাইড রিমার্কটার কিন্তু প্রয়োজন ছিল না। তোমার মূল বাক্য যেটা, সেটা এটার উপর নির্ভরশীল নয়, এটা বাদ দিলেও মূল বাক্যের অর্থ প্রকাশ পায়। তো এটা হচ্ছে ফ্রেজ, এটা ক্লজ নয়। তোমরা জানো ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইট ইজ কোল্ড টুডে, আনলাইক দ্য লাস্ট 2 days, সো ইট ইজ এনজয়েবল টু ভিজিট দ্য জু। এখানে আমি মূল বাক্যটা আগে বলি। ইট ইজ কোল্ড টুডে, এটা একটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আজ, ইট ইজ কোল্ড টুডে, কম্পাউন্ড সেন্টেন্স, আজ ঠান্ডা। সো ইট ইজ এনজয়েবল টু ভিজিট দ্য জু, আজকে চিড়িয়াখানা দেখাটা উপভোগ্য হবে, বা আজকে চিড়িয়াখানা দেখাটা উপভোগ্য। তো এটার মধ্যে এখানে লেখা রয়েছে আনলাইক দ্য লাস্ট 2 days, গত দুদিনের মতন নয়, অর্থাৎ গত দুদিন ঠান্ডা ছিল না। তো এখানে আনলাইক দ্য লাস্ট 2 days, এটা একদম অপ্রয়োজনীয় একটা অংশ। আজ ঠান্ডা, গত দুদিনের মতন নয়। গত দুদিনের মতন নয় বলতে গত দুদিন হয়তো একটু গরম পড়েছিল। সো ইট ইজ এনজয়েবল টু ভিজিট দ্য জু, সুতরাং চিড়িয়াখানা দেখাটা আজ বা ভিজিট করাটা আজ উপভোগ্য। তো এখানে মেইন সেন্টেন্স যেটা, ইট ইজ কোল্ড টুডে, সো ইট ইজ এনজয়েবল টু ভিজিট দ্য জু। তো এখানটায় মাঝখানে ব্র্যাকেট দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে আনলাইক দ্য লাস্ট 2 days, এটা একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ। তো এটা মূল বাক্যের ধারাকে বাধাপ্রাপ্ত করেছে, বিঘ্নিত করেছে, কিন্তু একটা নতুন তথ্যও দিয়েছে যে আজকে ঠান্ডা হলেও গত দুদিন কিন্তু একটু গরম ছিল, অর্থাৎ গত দুদিনের মতন নয়। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, হি শোড মি এ বার্ড, সে আমাকে একটা পাখি দেখিয়েছিল, ড্যাশ অ্যান আননোন ওয়ান, একটা অজানা পাখি, একটা অজানা পাখি, সিটিং অন এ ব্রাঞ্চ, একটি ডালে বসেছিল। হি শোড মি এ বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ, এটা হচ্ছে তোমার মূল বাক্য। সে আমাকে একটি পাখি দেখিয়েছিল যেটা বসেছিল একটি গাছের ডালে। তো এবার পাখিটার সম্পর্কে এখানে দেখো একটা নতুন তথ্য দিচ্ছে, অ্যান আননোন ওয়ান,
তো অ্যান আননোন ওয়ান এটা একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ। এটা দেখো ড্যাশ দিয়ে এই বাক্যাংশ নয়, এই শব্দগুচ্ছটাকে আলাদা করা রয়েছে। এই শব্দগুচ্ছটা না দিলেও তোমার কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট। হি শোড মি এ বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ, একটা গাছের ডালে বসে থাকা একটা পাখিকে সে আমাকে দেখিয়েছিল, কিন্তু এই পাখিটা একটা আননোন ওয়ান, একটা অজানা পাখি। তো বুঝতে পারলে এখানে এই যে মাঝে যে অংশটা বসলো দুটো ড্যাশের মাঝে, এটাই তোমার ফ্রেজ। তো আমরা তিনটে এক্সাম্পল দেখলাম, তিনটে এক্সাম্পলের মাধ্যমে একটা কমা, একটা ব্র্যাকেট এবং একটা ড্যাশ দিয়ে যে তোমার ফ্রেজ কিভাবে প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন বা প্যারেন্থেটিক্যাল ফ্রেজ রূপে ব্যবহার হচ্ছে। পরবর্তী পার্টে আসছি। এই ফ্রেজ বা এক্সপ্রেশনগুলো বিভিন্ন ধরনের হয়। কিছু ধরন বলে দিয়ে তোমাদেরকে উদাহরণগুলো দেখাচ্ছি। কমন এক্সপ্রেশন, সাধারণত যেই বক্তব্যগুলো, যেই ফ্রেজ বা এক্সপ্রেশন প্রকাশ হয়, যেটা খুবই সাধারণ, সেগুলো দেখো। দ্য বয় ইজ ফ্রম আউট অফ দ্য স্টেট। বালকটি আউট অফ দ্য স্টেট মানে অন্য রাজ্য থেকে এসেছে, অন্য রাজ্যের। দ্য বয় ইজ বাই দ্য ওয়ে, এই যে বাই দ্য ওয়ে, যাই হোক না কেন, ছেলেটি যাই হোক না কেন অন্য রাজ্য থেকে এসেছে। এই যে মাঝে যাই হোক না কেন বাই দ্য ওয়ে, এটা একটা ড্যাশ দিয়ে মাঝে একটা শব্দগুচ্ছ ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন ছিল না, তবুও ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা কমন এক্সপ্রেশন, সাধারণ একটা শব্দগুচ্ছ রূপে। এটা বাক্যের যে ফ্লো সেটাকে একটু বিঘ্নিত করেছে এবং নতুন তথ্য হিসাবে সামান্য কিছু অ্যাড করেছে। 5 নম্বর এক্সাম্পলটা দেখো। হাই সুগার ফুডস লাইক ক্যান্ডি যেটা আমরা লজেন্স বলি, হাই সুগার ফুড মানে বেশি চিনি থাকা খাবার, যেমন লজেন্স মানে ক্যান্ডি। ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পল বলতে এই ক্যান্ডিকেই বোঝানো হয়েছে। ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পলটা একটা কমন এক্সপ্রেশন মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে, না দিলেও চলতো। হ্যাভ লিটল নিউট্রিশনাল ভ্যালু, এর পুষ্টিমূল্য খুবই কম, পুষ্টিগুণ খুবই কম। তো হাই সুগার ফুডস লাইক ক্যান্ডি হ্যাভ লিটল নিউট্রিশনাল ভ্যালু। ক্যান্ডির মতন বেশি চিনি থাকা খাবারের পুষ্টিগুণ খুবই কম। এখানে ক্যান্ডি লেখার পর ফর এক্সাম্পল, মানে হাই সুগার ফুডস অনেক আছে, তার মধ্যে একটা দেওয়া হয়েছে ক্যান্ডি, সেটা হচ্ছে এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ, সেটাকে কমা দিয়ে মাঝে বসিয়ে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ। তো উদাহরণস্বরূপ না লিখলেও চলতো, কিন্তু তবুও দেওয়া হলো, কারণ ক্যান্ডি একটা উদাহরণ দেওয়া হয়েছে, তাই এক্সাম্পল, কারণ হাই সুগার ফুডস অনেকগুলো রয়েছে। তো এখানে এটা একটা নতুন তথ্য, অর্থাৎ উদাহরণস্বরূপ কথাটা বলছে, কিন্তু এটার প্রয়োজন ছিল না। পরের এক্সাম্পলটা দেখো, 6 নম্বর। হি উইল অফকোর্স রিটার্ন ইউর বুক সুন, বা হি উইল রিটার্ন ইউর বুক সুন, সে তোমার বইটি শীঘ্র ফেরত দেবে। এখানে অফকোর্স অবশ্যই যেটা, এটার দরকার ছিল না, কিন্তু একটা নতুন তথ্য অ্যাড করার জন্য এটা প্রয়োজনীয়। একটা নতুন তথ্য অ্যাড করেছে যে সে অবশ্যই তোমার যে বইটা সেটা শীঘ্রই ফেরত দেবে। তো এই যে অফকোর্স, এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, এটা তোমার হি উইল রিটার্ন দ্য বুকের মাঝে বসিয়ে দেওয়া হলো ব্র্যাকেট দিয়ে। তো ব্র্যাকেট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কারণ এটা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন বা ফ্রেজ, এক্সপ্রেশন নয়, এটা ফ্রেজ হয়ে গেল আমাদের কমন এক্সপ্রেশন। তো এগুলো মাঝে মাঝে আমরা দেখবে বাক্য বলার সময়, লেখার সময় আমরা ব্যবহার করি, কিন্তু যখন ব্যবহার করবে তখন ড্যাশ, কমা বা ব্র্যাকেট এগুলোর ব্যবহার করবে। আমরা এরপরে আসছি কন্ট্রাস্টিং এক্সপ্রেশনস। কন্ট্রাস্টিং, যখন কোনো বিরোধী বা বৈপরীত্যের উদাহরণ আসবে সেক্ষেত্রে দেখো, দ্য গার্ল ইন মাই ক্লাস নট দ্য বয়েজ। এই যে সাধারণত কন্ট্রাস্টিং যখন এই বৈপরীত্য বলবে তখন কিন্তু নট কথাটা অবশ্যই থাকবে। দ্য গার্লস ইন মাই ক্লাস, মেয়েরা আমাদের ক্লাসে, ওয়ার গসিপিং অ্যাবাউট দ্য মুভি, তারা আলোচনা করছিল সিনেমা নিয়ে। এখানে গার্লস তো একবার বলেছি, কিন্তু আবার আলাদা করে বলা রয়েছে নট দ্য বয়েজ, ছেলেরা নয়, অর্থাৎ গার্লসের বিপরীত কথা যেটা, সেটা এখানে বলা রয়েছে, সেই জন্য এটাকে কন্ট্রাস্টিং বলছে, কন্ট্রাস্টিং এক্সপ্রেশন। কন্ট্রাস্টিং এক্সপ্রেশন যেগুলো রয়েছে বা কন্ট্রাস্টিং ফ্রেজ রয়েছে, এখানে এটা ফ্রেজ নট দ্য বয়েজ, তো এটা কন্ট্রাস্টিং বলছি, এবং বুঝতে পারবে এখানে সবসময় নটের ব্যবহার অবশ্যই হবে কন্ট্রাস্ট কথাটা থাকলে, কারণ এটা বৈপরীত্য, বিপরীত জিনিস বোঝাচ্ছে। দ্য গার্লস ইন মাই ক্লাস ওয়ার গসিপিং অ্যাবাউট দ্য মুভি নট দ্য বয়েজ, ছেলেরা নয়, শুধু মেয়েরা। তো এখানটায় নট দ্য বয়েজ এটাকে ফ্রেজ বলছে, এবং এটা
প্যারেনথেটিক্যাল কারণ এটা অপ্রয়োজনীয়, একবার গার্লস বলা হয়েছে, নট দ্য বয়েজ বলার প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও এটা বলা হয়েছে। তো এখানটায় মূল বাক্যটা হচ্ছে দ্য গার্লস ইন মাই ক্লাস ওয়ার গসিপিং অ্যাবাউট দ্য মুভি, এর মাঝে নট দ্য বয়েজ এটা ঢোকানো রয়েছে এবং এটা বাক্যের ফ্লোকে বিঘ্ন ঘটাচ্ছে বা ফ্লোকে নষ্ট করছে, কিন্তু একটা নতুন তথ্য দিচ্ছে, যদিও এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। দ্য রেড রোজ, লাল গোলাপ, লুকস অ্যাট্রাকটিভ, দেখতে আকর্ষণীয়। এখানে কন্ট্রাস্টিং কি, একবার তো বলেছি রেড রোজ, কিন্তু তারপরেও বলা রয়েছে নট দ্য হোয়াইট ওয়ান, সাদাটা নয়। লাল একবার বলার পর আর এই কথাটা বলার প্রয়োজন ছিল না যে সাদাটা নয়, তবুও কন্ট্রাস্টিং, বৈপরীত্য আনার জন্য নট দ্য হোয়াইট ওয়ান, সাদাটা নয়, মানে শুধুমাত্র লালটা, দেখতে আকর্ষণীয়। তো এখানে নট দ্য হোয়াইট ওয়ান এটা কমা দিয়ে আলাদা করা রয়েছে, এটা তোমার প্যারেনথেটিক্যাল ফ্রেজ, নট দ্য হোয়াইট ওয়ান। শুধুমাত্র লাল গোলাপটাই দেখতে আকর্ষণীয়, সাদাটা নয়। তো মাঝখানে একটা ফ্রেজ ঢুকে গেল অপ্রয়োজনীয়ভাবে এবং এটা নতুন তথ্য দিচ্ছে, তোমার বাক্যকে বিঘ্ন ঘটাচ্ছে এবং বাক্যের যে ফ্লো সেটাকেও নষ্ট করছে। হি ট্রাভেলড নর্থ ইন্ডিয়া নট সাউথ লাস্ট ইয়ার। এবার দেখো, সে সবগুলো একই রকম, সে উত্তর ভারত ভ্রমণ করেছিল লাস্ট ইয়ার, গত বছর। মাঝখানে লিখে দিয়েছি নর্থ সাউথ, অর্থাৎ সাউথ ইন্ডিয়া সে ভ্রমণ করেনি। তো এখানটায় একবার তো বলাই রয়েছে উত্তর ভারত ভ্রমণ করেছিল, তা সত্ত্বেও এখানে একবার বলা হলো যে সাউথ ইন্ডিয়া নয়, মানে সাউথে সে ভ্রমণ করেনি গত বছর। তো প্রত্যেকটা একই রকম দেখছো, যে যেটা বলছে তার বিপরীত একটা শব্দকে এখানে বসানো রয়েছে এবং প্রত্যেকটাতেই নটের ব্যবহার করা হচ্ছে। এই নটের ব্যবহার করে যখন কোনো ফ্রেজ তৈরি করা হয় তখন তাকে বলে কন্ট্রাস্টিং ফ্রেজ বা এক্সপ্রেশনস। এবার আসছি আমরা কনজাংটিভ অ্যাডভার্বস। যখন দেখবে যে দুটো বাক্য বা অন্য একটা বাক্যের সাথে কোনো সংযোগ ঘটায় কোনো অ্যাডভার্ব, তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। এখানে এক্সাম্পলটা দেখো, অ্যাবাভ অল উই শুড বি ডিউটিফুল। এখন অ্যাবাভ অল এটা এর আগের কোনো বাক্য সাথে আমাদের এই বাক্যটাকে জুড়ে দিচ্ছে। হয়তো একটা কোনো ঘটনাক্রম চলছে, একটা বক্তব্য চলছে, তার মাঝে আমাদের বলতে হয়, আমরা বলছি যে আমাদের কর্তব্যপরায়ণ হওয়া উচিত, তার আগে অ্যাবাভ অল কথাটা লেখা রয়েছে। অ্যাবাভ অল সেই আগের যদি কোনো বাক্য থাকে সেই বাক্যের সাথে এই বাক্যের একটা সংযুক্তিকরণ ঘটাচ্ছে এবং অ্যাবাভ অল এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং যেহেতু আগের কোনো বাক্যের সুরকে ধরে রাখছে সেজন্য এটাকে কনজাংশনও বলছে। যাই হোক, অ্যাবাভ অল একটা ফ্রেজ এবং দেখো এখানটায় কিন্তু একটা কমা বসছে, কারণ যেহেতু এটা শুরুতে হয়ে বসেছে তাই এক্ষেত্রে একটা কমা বসছে। যদি দেখো কোনো ফ্রেজ এরকম প্যারেনথেটিক্যাল ফ্রেজ বা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বাক্যের শুরুতে বসেছে, তখন কিন্তু তোমার এরকম একটা কমা বসে। যদি ড্যাশ বসাতে হয় এখানে একটা ড্যাশ বসবে, কিন্তু একটা ব্র্যাকেট হয় না, এক্ষেত্রে ব্র্যাকেট হয় না। অ্যাবাভ অল উই শুড বি ডিউটিফুল, সর্বোপরি আমাদের কর্তব্যপরায়ণ হওয়া উচিত। এখানে অ্যাবাভ অলটা সেই প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন এবং এটা কনজাংটিভ। আওয়ার টিচার হাউএভার মাস্ট টিচ টুডে। আমাদের শিক্ষক মাস্ট টিচ টুডে, অবশ্যই আজকে পড়াবে। হাউএভার, যাই হোক না কেন, এই বাক্যের আগে বা পরে হয়তো কোনো ঘটনা ঘটেছে, হয়তো আজকে বৃষ্টি হচ্ছে বা আজকে কোনো দুর্ঘটনা ঘটেছে, তার সাথে এই বাক্যের একটা সংযুক্তিকরণ ঘটানোর জন্য এই হাউএভারটা জুড়ে দেওয়া রয়েছে, যে যাই হোক না কেন আওয়ার টিচার মাস্ট টিচ টুডে। তো হাউএভারটা তোমার মাঝে বসানো হয়েছে, এখানে একটি শব্দ রয়েছে হাউএভার, তো এটাকে তোমরা এক্সপ্রেশন হিসাবে ধরতে পারো, প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন। আওয়ার টিচার মাস্ট টিচ টুডে, তো ওর মাঝে এটা জুড়ে গেছে, আওয়ার টিচার হাউএভার মাস্ট টিচ টুডে। হি ইজ অ্যাকর্ডিংলি গোয়িং টু ফেস দ্য কনসিকুয়েন্স। এখানে অ্যাকর্ডিংলি ফলস্বরূপ এটাকে যদি বাদ দিই, হি ইজ গোয়িং টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, সে ফলাফলের মুখোমুখি হতে চলেছে। অ্যাকর্ডিংলি ফলস্বরূপ, এই যে ফলস্বরূপ যেটা, এটাকে কিন্তু অ্যাজ এ রেজাল্ট এটা তোমার বাক্যের মাঝে বসছে, এটা না দিলেও চলতো, একটা প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন এটা বাক্যের একটা বিঘ্ন ঘটাচ্ছে এবং এর আগে হয়তো কোনো সেন্টেন্স ছিল, তার ফলস্বরূপ সে কোনো ফলাফলের মুখোমুখি হতে চলেছে। অ্যাকর্ডিংলি এখানে তোমার প্যারেনথেটিক্যাল
এক্সপ্রেশন। এবার আসছি পরবর্তী পার্টে। 13 নম্বর এক্সাম্পলটা দেখো, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কথার অর্থ কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে নতুন তথ্য দেয় যে তাকে অ্যাপোজিটিভ বলে। তো যখন কোনো ফ্রেজ বা এক্সপ্রেশন নাউন বা প্রোনাউন সম্পর্কে নতুন তথ্য দেয়, আরও কিছু বলে দেয়, তখন তাকে অ্যাপোজিটিভ প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন বা ফ্রেজ বলে। তপন, মাই নিউ ফ্রেন্ড, এখানে ড্যাশ দিয়ে আলাদা করা রয়েছে। তপন, তার মানে এখানে একটা বড় পজ দেবে। তপন, মাই নিউ ফ্রেন্ড ইজ এক্সট্রিমলি অ্যাক্টিভ, খুবই সক্রিয়। তো এখানে মাই নিউ ফ্রেন্ডটা এটা না দিলেও চলতো। তপন ইজ এক্সট্রিমলি অ্যাক্টিভ, এটাতেই তোমাদের অর্থ সম্পূর্ণ হয়, কিন্তু এখানে একটা ফ্রেজ ঢুকিয়ে দেওয়া রয়েছে এবং এই ফ্রেজটার জন্য তোমাদের বাক্যের ফ্লোটা নষ্ট হচ্ছে, ধারাটা নষ্ট হচ্ছে, এবং এটা দিতে গিয়ে তোমাকে দুটো ড্যাশের ব্যবহার করতে হচ্ছে। তো এটা তপন সম্পর্কে একটু তথ্য দিচ্ছে, তাই এটাকে অ্যাপোজিটিভস বলছে। শি গেভ মি এ গিফট, এ কস্টলি ওয়ান, অন মাই বার্থডে। তো এখানটায় শি গেভ মি এ গিফট অন মাই বার্থডে, এটাই তোমার পুরো বাক্যটা। আমার জন্মদিনে সে আমাকে একটু উপহার দিয়েছিল। তো এবার উপহার সম্পর্কে দেখো, এখানে একটু বলে দিচ্ছে এ কস্টলি ওয়ান। তো এটা একটা ফ্রেজ, এটা তোমার প্যারেন্থেটিক্যাল ফ্রেজ, কারণ এটার প্রয়োজন ছিল না, কিন্তু এটা গিফট সম্পর্কে একটু নতুন তথ্য দিচ্ছে এবং বাক্যের ফ্লোটাকেও নষ্ট করছে, একটা সাইড রিমার্ক এটা। তো এটা হচ্ছে তোমার প্যারেন্থেটিক্যাল ফ্রেজ, এটা ক্লজ হবে না, কারণ এখানে সাবজেক্ট ভার্বের পার্টটা নেই। এবার চলে আসছি 15 নম্বরে, ডিরেক্ট অ্যাড্রেস। কাউকে সোজাসুজি সম্বোধন করাকেও আমরা কিন্তু প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে বা ফ্রেজের মধ্যে ধরি। সোজাসুজি কারো নাম ধরে কাউকে যদি যখন উদ্দেশ্য করে অ্যাড্রেস করে কিছু বলি, তখনও সেটা প্যারেন্থেটিক্যালে চলে আসে। আই নিড ইউ, মাই ফ্রেন্ড টম, টু ডু ইট। এটা করতে আমার তোমাকে প্রয়োজন। আই নিড ইউ টু ডু ইট, এটা হচ্ছে তোমার মূল বাক্য। আই নিড ইউ, তোমাকে আমার প্রয়োজন, টু ডু ইট, এটা করতে। ইউ, ইউ এর পাশে মাই ফ্রেন্ড টম, এটা হচ্ছে আমার বন্ধু টম, যদিও এটা কিছুটা অ্যাপোজিশনের মতো। তো এখানে ইউ, মাই ফ্রেন্ড টম, এখানে সোজাসুজি তাকে অ্যাড্রেস করা হচ্ছে, তো সেই জন্য এখানে মাই ফ্রেন্ড টমটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেস বা ডিরেক্ট অ্যাড্রেসিং, এটাও তোমার একটা ফ্রেজ। নেক্সট দেখো, অ্যানি, ক্যান ইউ ওপেন দ্য ডোর। অ্যানিকে সোজাসুজি অ্যাড্রেস করা হচ্ছে এবং এটাও প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। ধরো টম, উইল ইউ হেল্প মি, এখন টম যেটা, এটা হচ্ছে সোজাসুজি অ্যাড্রেস করা হচ্ছে, তাকেই টার্গেট করে। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলতে পারি উইল ইউ হেল্প মি, তো সেটা না বলে যাকে বলছি তার নাম উল্লেখ করে যখন বলা হচ্ছে, তো তখন সেটা সোজাসুজি তাকে অ্যাড্রেস করা হচ্ছে। তো যখন কাউকে সোজাসুজি অ্যাড্রেস করা হয়, তখন সেটা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে চলে আসে, তাকে বলে ডিরেক্ট অ্যাড্রেস। অ্যানি, ক্যান ইউ ওপেন দ্য ডোর। অ্যানি, তুমি কি দরজাটি খুলতে পারো। তো এখানটায় অ্যানিকে অ্যাড্রেস করা হচ্ছে, তাই এটা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। এটা না দিলেও যাকে বলছো সে বুঝতে পারত, কিন্তু তার নামটা উল্লেখ করা হচ্ছে এবং তাকে অ্যাড্রেস করা হচ্ছে। 16 নম্বর এক্সাম্পলটা দেখো, হোয়েন ইউ টক টু ইউর টিচার, মাই সান, ইউ নিড টু বি রেসপেক্টফুল। যখন তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলো, আমার বাবা বা আমার ছেলে, আমার পুত্র, ইউ নিড টু বি রেসপেক্টফুল, তোমার সম্মান জানানো উচিত। তো এখানে হোয়েন ইউ টক টু ইউর টিচার, মাই সান, কোনো বাবা তার ছেলেকে বলছে, ছেলেকে মাই ছেলে, তার ছেলেকে সোজাসুজি মাই সন বলে সম্বোধন করছে, এটা তোমার হয়ে যাচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস, সোজাসুজি সম্বোধন। তো অতএব এটা চলে আসছে তোমার প্যারেন্থেটিক্যাল ফ্রেজের মধ্যে, মাই সান, ইউ নিড টু বি রেসপেক্টফুল, তোমার তার প্রতি সম্মান জানানো উচিত। তো আজ আমরা প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন বা প্যারেন্থেটিক্যাল ফ্রেজ বিভিন্নভাবে দেখলাম। এর আরও অনেক রকম অনেক উদাহরণ হয়, আমি কিছু কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা এটা রিপিটেডলি পড়লে বুঝতে পারবে যে কোনো বাক্যের মাঝে যখন কিছু শব্দগুচ্ছ ঢুকিয়ে দেওয়া হয় অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য, যদিও এই তথ্যটা দেওয়ার ফলে তোমার বাক্যের যে ফ্লো সেটা নষ্ট হয়, এবং এই তথ্যটা দিতে গেলে তোমাকে কমা, ব্র্যাকেট বা ড্যাশের মাঝে রাখতে হয়। তো এই হলো তোমাদের প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন বা ফ্রেজ। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। সকলে ভালো থেকো, বাই।